Hello everyone, this is Pranab Kumar Boido from Alpha Academy YouTube channel. তোমরা যারা ক্লাস 12 এ পড়ো, যারা 2025 এ এইচএস দেবে, যাদের টেস্ট পরীক্ষা হয়ে গেছে, তো আমি বলেছিলাম যে ওয়ান শট ভিডিও দেব, তো দেওয়া হয়ে ওঠেনি। তো আজকেই আমি স্টার্ট করছি সেই ওয়ান শট ভিডিও দিয়ে। আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে ফেনল। তোমরা দেখতে পাচ্ছ ফেনল। আজকে আমরা ফেনল নিয়ে ডিসকাস করবো যে এই চ্যাপ্টারে কীভাবে ফেনল আসলে কি, ফেনল কীভাবে তৈরি করা হয় এবং ফেনল অন্যান্য কাজের সাথে রিয়াকশন করে বা বিক্রিয়া করে কি কি প্রোডাক্ট বানায় আমরা সেটা দেখবো। এবং এখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট বেসিসে আমরা পড়াবো এবং পড়বো, জানবো, এবং সেখান থেকে এই প্রশ্নগুলো করলে আশা করি ফেনল কমপ্লিট হয়ে যাবে এবং ফেনল থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা অ্যাটেম্প করতে পারবে। ঠিক আছে? তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের কাছে যারা এইচএস দেবে এবং যারা আপকামিং ক্লাস 9, 10, 11, 12 ব্যাচ রয়েছে তাদের কিছু শেয়ার করো। বিকজ আমি একটা অ্যানাউন্স করে দিয়েছি যে 2025 থেকে আমরা নতুন ব্যাচ লঞ্চ করছি, অর্থাৎ ফ্রি ব্যাচ, যেটা আমি এবং আমার টিম, আমার অন্যান্য বন্ধু বান্ধবরা সবাই মিলে সেখানে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং ক্লাস 9, 10 এর সায়েন্স গ্রুপটা এবং ক্লাস 11, 12 এর বাংলা, ইংলিশ এইগুলোও করানো হবে। সুতরাং অবশ্যই তোমরা চ্যানেলটা ভিজিট করো এবং প্রচুর শেয়ার এবং সাবস্ক্রাইব, এবং তোমাদের কারোর যদি কোনো ডাউট থেকে থাকে এই ভিডিওটাতে যখন শেষ হবে তখন তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো এবং আমরা সেই প্রবলেমগুলোর সলিউশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমরা যেহেতু ফেনল নিয়ে এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব, তো সবার প্রথমে আমাদের জানা উচিত যে ফেনলের স্ট্রাকচারটা কি হয়। ফেনলের স্ট্রাকচারটা বেসিক্যালি এটা হয় C6H5OH। আমি একটু লিখে দিই এখানে, C6H5OH। অর্থাৎ তোমরা একটা জিনিস জানো, হয়তো জানতে পারো, সেটা হচ্ছে কার্বনিক অ্যাসিড। তোমরা অনেকে জানো, যেটা আমরা সাপ মারার ক্ষেত্রে বাড়িতে সাপ যাতে না আসে বা সাপ যখন বাড়ি থেকে যাতে না আসে সেই জন্য আমরা ইউজ করে থাকি কার্বনিক অ্যাসিড। তো সেটাই বেসিক্যালি হচ্ছে তোমার ফেনল। তো ফেনলের স্ট্রাকচারটা আমরা দেখে নিই। ফেনলের স্ট্রাকচারটা বেসিক্যালি হচ্ছে এরকম, একটা বেঞ্জিন থাকবে, তার সঙ্গে একটা OH গ্রুপ থাকবে। এটাকেই বলা হচ্ছে ফেনল। দিস ইজ কল্ড ফেনল। এটাই হচ্ছে তোমার ফেনল। ওকে, এটাই হচ্ছে তাহলে ফেনল। এই ফেনল এতটাই ডেঞ্জারাস যে যদি পিওর ফেনল আমাদের বডির কোথাও পড়ে যায় এবং সেটাকে কমানোর জন্য, জ্বালা করতে অবশ্যই করবে, এবং সেটা কমানোর জন্য কেউ যদি ভুলবশত বা কোনো কারণবশত যদি জল দেয় সেই জায়গাটা, তাহলে ওই জায়গাটা আমার ধরো যদি এখানে পড়ে, আমার চামড়া যদি ফেনলটা পড়ে, সেখানে যদি কেউ জল দেয়, যখনই জল দেওয়া হবে চট জলদি সেই সঙ্গেই আমার সেই জায়গাটা, সেই স্ক্রিনের সেই মাংসটা, সেই লেয়ারটা পুরোপুরি গুলিয়ে উঠে যাবে। তো এতটাই ভয়ঙ্কর হচ্ছে এই ফেনল। তোমরা ওই জন্য বললাম যে কার্বনিক অ্যাসিডটা বেসিক্যালি তোমরা যদি দেখো তাহলে বুঝতে পারবো, ওই কার্বনিক অ্যাসিড যদি পড়ে সঙ্গে আমাদের চামড়া পুরো গুলিয়ে উঠে যায়। ঠিক আছে? তো ফেনলের স্ট্রাকচার বেসিক্যালি হচ্ছে এটা। তোমরা একটু নোট ডাউন অবশ্যই করো, এটাই হচ্ছে, বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হচ্ছে ফেনলের স্ট্রাকচার, যেখানে C6H5OH এটা বেসিক্যালি থাকে এবং এইটাকে বলা হচ্ছে, আমরা বলছি যেটা, এটা হচ্ছে ফেনল। এবার আমরা এখানে দুটো জিনিস দেখবো এই চ্যাপ্টারে, দুটো জিনিস, যে ফেনল কিভাবে প্রস্তুত করা হয়, প্রিপারেশন অফ ফেনলস, এবং ফেনল অন্যান্য কাজের সঙ্গে বিক্রিয়া করে সেইগুলো আমরা দেখব। ঠিক আছে? তো আমরা সেটা দেখবো যে কি আছে, ব্যাপারটা কি। তো চলো আমরা এবার দেখবো যেটা, সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফেনল। ঠিক আছে? এখানেই লিখি প্রিপারেশন অফ ফেনল বা ফেনলের প্রস্তুতি। তোমরা বাংলায় লিখতে পারো ফেনলের প্রস্তুতি, আমি ইংলিশে লিখছি, একটু তোমরা লিখে নিও। প্রিপারেশন অফ ফেনল, NOLS, ফেনলস, প্রিপারেশন অফ ফেনলস। প্রিপারেশন অফ ফেনলস এখানে নাম্বার A। অনেক রকম হয়, আমরা 2, 3, 4 দেখবো, তার বেশি দেখবো না, কারণ এইগুলো করলেই এনাফ। তো প্রথমে আমরা দেখবো ফ্রম বেঞ্জিন, অর্থাৎ বেঞ্জিন থেকে, ফ্রম বেঞ্জিন, ফ্রম বেঞ্জিন। এটা তোমরা একটু বাংলায় লিখে নিও, আমি আবারও বলছি, একটু তোমরা বাংলায় লিখে নিও যে ফ্রম বেঞ্জিন, অর্থাৎ বেঞ্জিন থেকে আমরা কিভাবে ফেনল প্রস্তুত করবো। যেহেতু বেঞ্জিন থেকে বলছি, তাহলে বেঞ্জিনের স্ট্রাকচারটা কি? তাহলে বেঞ্জিনের স্ট্রাকচার এটা আমরা আঁকলাম, এটা হচ্ছে বেঞ্জিন। ঠিক আছে?
এই বেঞ্জিনে আমরা যদি অলিউম দিই, OLUME, এটা যদি দিই, এটা দেওয়ার পর আমরা কি পাবো না বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পাবো। এই বেঞ্জিনে যদি আমরা অলিউম দিই তখন আমরা বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পাবো। বেঞ্জিন সালফোনিক অ্যাসিডটা কি? SO3H আসবে, হ্যাঁ, SO3H। এটা হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, এটা হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, আর এটা হচ্ছে বেঞ্জিন। এখনো কিন্তু আমরা ফেনল পাইনি, তাহলে ফ্রম বেঞ্জিন যেহেতু বলেছে, তাহলে বেঞ্জিনের সঙ্গে অলিউম দিলাম, অলিউম দিলে আমরা কি পাই না বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পাই। এবং এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিডে আমরা যদি NaOH এবং আমরা যদি H+ দিই তখনই আমরা পাবো বেঞ্জিন ফেনল, তখনই আমরা পেয়ে যাব ফেনল। ফেনল, ঠিক আছে, তখনই আমরা ফেনল পাবো। আশা করি এটা বোঝাতে পেরেছি আমি যে অ্যাকচুয়ালি ফেনলটা কিভাবে পাচ্ছি বেঞ্জিন থেকে। তাহলে বেঞ্জিন থেকে আমরা ফেনল কিভাবে পাচ্ছি না, প্রথমে বেঞ্জিন নিলাম, বেঞ্জিনের সঙ্গে আমরা অলিউম দিলাম, অলিউম দিয়ে আমরা সেখান থেকে আমরা কি পেলাম না বেঞ্জিন সালফোনিক অ্যাসিড পেলাম। তোমরা একটু বাংলায় লিখে নিও, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, যেটা স্ট্রাকচার হচ্ছে এইরকম একটা স্ট্রাকচার পাবেন। এবং সেখানে আমরা যদি NaOH এবং H+ দিই সেখানে আমরা ফেনল পাবো। 2 নম্বর আছে, এটা হয়ে গেল, এটা হয়ে গেলে তোমরা নোট ডাউন করে নিতে পারো। আমি 2 নম্বরটা লিখছি, বি আবার এই বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে তৈরি করা যেতে পারে। আমরা বেঞ্জিন থেকে এতক্ষণ ফেনল তৈরি করেছি, এবার আরেকটা থাকে যে ফ্রম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, এখান থেকেও তৈরি করা যেতে পারে। বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে তৈরি করতে গেলে আমাদের এই সালফোনিক অ্যাসিডটা বানাতে হবে। আমরা বেঞ্জিন থেকেও বানাতে পারি, আমরা আরো একটা জায়গা থেকে বানাতে পারি, সেটা হচ্ছে এই জায়গাটা থেকে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা আমি লিখি, ফ্রম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, ওকে। এরকম বেঞ্জিন সালফোনিক অ্যাসিডটা পেলে এখানে আমরা NaOH দিই, এখান থেকে এইটুখানি ডিরেক্টলি তোমরা করে দিতে পারো, অথবা শুধু NaOH দিয়ে আমি লিখে দিই, লিখে করালে বেশি বেটার হবে। তো লিখি, এটা হচ্ছে বেঞ্জিন SO3H, এটা হচ্ছে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। এখান থেকে আমরা যদি NaOH দিই তাহলে আমরা কি পাবো, SO3Na পাবো, SO3Na পাবো। এবং সেখানে আমরা যদি আবার NaOH দিই এবং তার সঙ্গে 300 ডিগ্রি হিট দিই, 300 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার দিই এবং আবার NaOH দিই, তাহলে আমরা কি পাবো না, তাহলে আমরা পাবো ONA পাবো, ONA পাবো, অক্সিজেন Na। এটাকে বলা হয় তোমার ONA পাবো। তাহলে এই যে প্রথমে SO3, এটা হচ্ছে তোমার সালফোনিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিডটা আমরা যদি NaOH দিই সেখানে আমরা SO3Na পাবো। এবং SO3Na কে আমরা যদি আবার NaOH এবং 300 ডিগ্রি টেম্পারেচার দিই তখন আমরা পাবো সোডিয়াম ফেনয়েড। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলা হচ্ছে যে সোডিয়াম ফেনয়েডকে আমরা যদি আবার HCl দিই, আমরা যদি HCl দিই তখন আমরা কি পাবো না, তখন আমরা বেসিক্যালি পাবো ফেনল, পাবো। এটা একটু সাবধানে লিখে নিও, এটা হচ্ছে ফেনল পাচ্ছি, ঠিক আছে। তাহলে দুটো প্রসেস বা দুটো প্রসিডিউর আমরা দেখে নিলাম যে কিভাবে ফেনলটা তৈরি করা যাচ্ছে, প্রথমে ফ্রম বেঞ্জিন থেকে, আর দ্বিতীয়টা হচ্ছে ফ্রম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড থেকে। এই যে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড, এটা তোমরা এখান থেকেও ডিরেক্টলি করে নিতে পারো, কোনো সমস্যা হবে না, ঠিক আছে।
কোনো সমস্যা হবে না। আর যদি ফ্রম বেঞ্জিন থেকে বলে তাহলে এই স্টেপগুলো ফলো করতে হবে। আশা করি এই দুটো বোঝাতে পেরেছি। আরো দুটো আছে, সেই দুটো করে আমরা রিঅ্যাকশন অফ ফেনলে চলে যাব। আরো দুটো প্রিপারেশন রয়েছে, তো চলো সেই দুটো দেখে নেওয়া যাক। আচ্ছা, 3 নম্বরটা খুব ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ডজ মেথড। ডজ মেথড অবলম্বন করে আমরা কিভাবে ফেনল বানাই না, ক্লোরোবেঞ্জিনের সাথে ক্লোরোবেঞ্জিনের স্ট্রাকচারটা বেসিক্যালি এরকম হয় যে এরকম একটা দিলাম, এটা হচ্ছে বেঞ্জিন, তার সঙ্গে সিএল থাকলে এটা হচ্ছে তোমার ক্লোরোবেঞ্জিন, এটাকে বলা হয় ক্লোরোবেঞ্জিন, ঠিক আছে। এখানে আমরা হ্যালোজেন, অন্যান্য হ্যালোজেনও বসাতে পারি, ব্রোমোবেঞ্জিন হয়, ক্লোরোবেঞ্জিন। তো বেঞ্জিনের সাথে আমরা যদি NaOH দিই 300 ডিগ্রি, 300 থেকে 350 ডিগ্রি টেম্পারেচার এবং 300 ATM এ আমরা যদি দিতে থাকি, তাহলে আমরা ফেনল পাবো। তাহলে আমরা কি পাচ্ছি না, ফেনলটা পাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে OH প্লাস NaCl, অর্থাৎ এই NaCl এর সঙ্গে বন্ড করে NaCl আলাদা বের হয়ে যাচ্ছে এবং একটা ফেনল সৃষ্টি করছে। তাহলে আমরা তিনটে প্রসেস দেখলাম, বেঞ্জিন থেকে দেখলাম, সালফোনিক অ্যাসিড থেকে দেখলাম, এবং এই ডজ মেথড অবলম্বন করে আমরা দেখতে পাচ্ছি NaOH এর সাথে ক্লোরোবেঞ্জিন যখন রিঅ্যাকশন করছে 300 থেকে 350 ডিগ্রি টেম্পারেচারে এবং সেখানে 300 ATM থাকছে, তো সেখানে আমরা কি পাচ্ছি, ফেনল পাচ্ছি এবং সেখানে NaClটা আলাদা করে পেয়ে যাচ্ছি। তাহলে ফেনলটা পেয়ে যাচ্ছি। তাহলে প্রিপারেশন অফ ফেনল আশা করি ক্লিয়ার হলো যে তিনভাবে আমরা, আরো অনেক রয়েছে বাট তিনটে করলেই এনাফ, আর এক্সট্রা কোনো রকম ভাবে জানার দরকার নেই। সো আশা করি আমি বোঝাতে পারি যে কিভাবে প্রিপেয়ার করা হয় ফেনলটাকে। 3 রকম প্রসেস অবলম্বন করে দেখিয়েছি। তো এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ ফেনল, অর্থাৎ ফেনলের রিঅ্যাকশন। এটা বেশ একটু লেন্থি হবে, 10, 11, 12টা মতো আছে, তো সেইটা শিখবো আমরা। চলো শুরু করা। আচ্ছা, এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে রিঅ্যাকশন অফ ফেনল। তো রিঅ্যাকশন অফ ফেনলের মধ্যে প্রথম দেখছি ক্ষারের সাথে বিক্রিয়া। ক্ষার বলতে কি, যেহেতু বলেছি ফেনলের রিঅ্যাকশন, তাহলে ফেনল প্রথমে আঁকবো। আমরা ফেনল লিখলাম, এই যে হলো তোমার ফেনল, তার সঙ্গে একটা ক্ষার নিতে বলেছে। ক্ষারটা কি নিলাম না, NaOH যখন নিলাম তখন আমরা কি পাবো না, এখানেও আমরা একটা জিনিস পাবো, সেটা হচ্ছে ONA প্লাস H2O, এটা পাবো, ঠিক আছে। ক্ষারের সাথে বিক্রিয়া করে এটা পাচ্ছি। সেকেন্ড আছে Na এর সাথে বিক্রিয়া করে, সোডিয়াম বি, Na এর সাথে বিক্রিয়া, তাহলে ফেনল লিখলাম OH, তার সঙ্গে প্লাস Na, এখানে আমরা কি পাবো, আবার সেই ONA যাবে, ONA প্লাস H2, এটা পাবো। তাহলে রিঅ্যাকশন অফ ফেনলের মধ্যে দুটো দেখলাম। এতে দেখলাম ক্ষারের সাথে বিক্রিয়া করছে, ক্ষারটা আমরা কি নিলাম না NaOH নিলাম, এবং NaOH নিয়ে আমরা কি পেলাম না ONA পেলাম, এবং তার সঙ্গে H2Oটা বাইরে বেরিয়ে গেল। সেম ভাবে OH এর সঙ্গে অর্থাৎ ফেনলের সাথে আমরা সোডিয়াম যখন রিঅ্যাকশন করলাম তখন আমরা ONA পেলাম এবং তার সঙ্গে হাইড্রোজেনটা বেরিয়ে গেল, ঠিক আছে। তো এবার আমরা থার্ড একটা ইন্টারেস্টিং জিনিস যাবো, যেটা কোশ্চেন মোটামুটি ভাবে ম্যাক্সিমাম টাইমই তোমরা দেখে থাকবে যে আসে, সেটা হচ্ছে ফেনলের আম্লিক ধর্ম, বা এই আম্লিক ধর্মের কারণটা কি আমরা রেজোনেন্সের মাধ্যমে জানবো। চলো আমরা বেঞ্জিনের এই ফেনলের আমরা আম্লিক ধর্মটা দেখিনি, অর্থাৎ রেজোনেন্স করতে হবে। তো এটা হচ্ছে একটা ফেনলের আমরা জানি অক্সিজেনের বাইরের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কটা থাকে, 6টা থাকে। তাহলে একটা যদি এই বেঞ্জিনের সঙ্গে একটা বন্ড করেছে, একটা বন্ড হাইড্রোজেনের সাথে একটা বন্ড করেছে, দুটো বন্ড, আর তাহলে দুটোর মধ্যে 6টার মধ্যে দুটো চলে গেলে 4টে থাকে, একটা দুটো 3টে 4টে, তাহলে টোটাল ইলেকট্রন দেখতে পাচ্ছি 6টা ইলেকট্রন। তো অক্সিজেন কি করলো, এই ইলেকট্রন একটা পেয়ারটাকে এখানে দিল, যখনই দিল তখনই এখান থেকে আবার একটা ইলেকট্রন পেয়ার এখান থেকে বেরিয়ে আসলো। তাহলে বেরিয়ে আসলে কি হবে, তাহলে স্ট্রাকচারটা করি,
তাহলে অক্সিজেন যদি এখানে দেয় তাহলে এটা কি হবে, এটা ডাবল বন্ড হয়ে যাবে, OH তাহলে অক্সিজেনটা কি হবে প্লাস, যেহেতু ইলেকট্রনটা দিয়ে দিচ্ছে সেই জন্য প্লাস হবে। তাহলে এটা যদি এখানে দেয় তাহলে এটা হবে মাইনাস, এবং এটা থাকছে এখানে এবং এটা থাকছে এখানে। ওকে, এবার আসছি এখানে, এ কি করছে, ইলেকট্রনটাকে এখানে দিচ্ছে এবং যখনই দিচ্ছে এবার ইলেকট্রনটাকে নিয়ে এখানে পাঠিয়ে দিচ্ছে। তাহলে কি করছে, OH ডাবল বন্ড থাকলো, অক্সিজেনের প্লাস ছিল প্লাসটা থাকলো, তাহলে এটা ডাবল বন্ড হয়ে যাচ্ছে যেহেতু এখানে মাইনাস দিচ্ছে এবং এটা মাইনাস হয়ে যাচ্ছে এবং এটা ডাবল বন্ড থাকছে। এবার এ কি করছে, ইলেকট্রনটাকে নিয়ে এখানে দিচ্ছে এবং এ নিয়ে এখানে দিচ্ছে। তাহলে আলটিমেটলি স্ট্রাকচারটা কিরকম আসছে না, স্ট্রাকচারটা বেসিক্যালি আসছে এইরকম, OH থাকলো। তো আমরা এই পর্যন্ত করেছিলাম, একটু সমস্যার জন্য ভিডিওটা কমপ্লিট হয়নি। তো এখানে যখন পাচ্ছি এই মাইনাসটা এখানে এই বন্ডের গায়ে ঘাড়ে আসছে, তখন কি এখানে ডাবল বন্ড, দুটো ডাবল বন্ড কখনো পাশাপাশি থাকতে পারে, তো তার জন্য এখান থেকে কি হলো, ইলেকট্রনটা বেরিয়ে গেল, পেয়ারটা বেরিয়ে গেল, বন্ডটা বেরিয়ে গেল, বেরিয়ে এসে কি হলো, আমরা ফেনল পেলাম। তো ফেনলে এখানে আমরা যেহেতু আম্লিক ধর্মটা লিখবো, যে আম্লিক ধর্ম কেন দেখা যায়, রেজোনেন্স তো প্রথমে করলাম, রেজোনেন্স করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ABCD আমরা চারটে পাঁচটা রিং এর নাম দিয়ে দিয়েছি। তো এই যে BCD তিনটে যে রিং এ দেখতে পাচ্ছ যে OH-টা রয়েছে, OH এর অক্সিজেনের উপর প্লাস চার্জ রয়েছে, এই প্লাস চার্জটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর ফলে কি হচ্ছে, এর ফলে এই যে OH গ্রুপগুলো রয়েছে, এই OH গ্রুপগুলোর মোলালিটি বৃদ্ধি পাচ্ছে। মোলালিটি যখন বৃদ্ধি পায় তখন কিন্তু প্রত্যেকটা বন্ড, এই যে বন্ডগুলো রয়েছে সেই বন্ডগুলো দুর্বল হয়ে পড়ে, খুব উইক হয়ে পড়ে এবং প্রোটন যে গ্রুপ থাকে সেই প্রোটন গ্রুপে হাইড্রোজেন H+ যে চার্জ থাকে বা H+ যে আয়ন থাকে, সেই H+ বেসিক্যালি নির্গত হয়। এর ফলেই আমরা আম্লিক ধর্ম দেখতে পাই ফেনলের, বা ফেনল আম্লিক ধর্ম প্রকাশ করে। তো এই স্টেটমেন্টটা আমরা লিখে দিচ্ছি, তোমরা তার আগে এইটা পারলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তো স্টেটমেন্টটা চলো লিখে নেওয়া যাক। যে স্টেটমেন্টটা আমি মুখে বলেছি সেই স্টেটমেন্ট আমরা লিখেছি এখানে। যে স্ট্রাকচারটা ছিল, টোটাল 5টা স্ট্রাকচার ছিল, BCD এই তিনটে স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা দেখেছি অক্সিজেন পজিটিভ হয়েছে, তো সেটাই লিখেছি। ফেনল প্রথমে কি করছে, ফেনলের যে অক্সিজেনটা রয়েছে সেই অক্সিজেনটা বেঞ্জিন রিং এর সঙ্গে রেজোনেন্স করছে বা রেজোনেন্সে অংশগ্রহণ করছে, ফলে অক্সিজেন অ্যাটমটি পজিটিভ হয়ে যাচ্ছে, যেটা আমরা BCD চিত্রে দেখতে পাচ্ছি। এর ফলে কি হচ্ছে, OH গ্রুপটার মোলারিটি ধর্ম খুব বৃদ্ধি পাচ্ছে, ফলে সেই বন্ডটা বা বন্ধনটা খুব উইক হয়ে পড়ছে, ঠিক আছে, খুব উইক বা দুর্বল হয়ে পড়ছে, ফলে এবং তার সাথে যে প্রোটন গ্রুপ থাকে, প্রোটন গ্রুপের যে H+, সেই H+টা নির্গত হয়, তাই বেসিক্যালি ফেনল আম্লিক ধর্মের প্রকাশ পাওয়ায় বা ফেনলের আম্লিক ধর্ম দেখা যায়। এই ছিল আম্লিক ধর্মের কারণ। এবার আমরা আমাদের 3 নম্বর পজিশনে আসবো, যে এবার আমরা কাদের সঙ্গে রিঅ্যাকশন, ফেনল কার সঙ্গে রিঅ্যাকশন করছে। এবার অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে ফেনল বিক্রিয়া করবে। তো এবার দেখা যাক আমরা কি কি পাই অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে। চলো, অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া হবে। অ্যাসিড ক্লোরাইডের সাথে বিক্রিয়া করলে কি হবে, ফেনল প্রথমে লিখলাম, এই হলো তোমার ফেনল, তার সঙ্গে কি বলেছে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইডের কি হবে না, CH3COCl, ঠিক আছে, পিরিডিনের প্রেজেন্টে হবে, পিরিডিনের প্রেজেন্টে থাকবে। পিরিডিনের প্রেজেন্টে আমরা কি পাবো না, ফিনাইল অ্যাসিটেট পাবো। ফিনাইল অ্যাসিটেটের স্ট্রাকচারটা কি হবে, O আর COCH3, এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটেট। ফিনাইল অ্যাসিটেট। তাহলে আমরা অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করছি, অ্যাসিড ক্লোরাইডের সঙ্গে ফেনলের বিক্রিয়া করলে পিরিডিনের প্রেজেন্টে আমরা যদি বিক্রিয়া করি তাহলে আমরা ফিনাইল অ্যাসিটেট পাবো। ফিনাইল অ্যাসিটেটের স্ট্রাকচারটা দিয়ে দিয়েছি, যে O আর COCH3, ঠিক আছে। এটা হচ্ছে ফিনাইল অ্যাসিটেটের সঙ্গে বিক্রিয়া করে পাই। এবার অ্যাসিড অ্যানহাইড্রাইট
অ্যাসিড অ্যানহাইড্রাইডের সঙ্গে বিক্রিয়া করব। চলো, তো অ্যাসিড অ্যানহাইড্রেটের সঙ্গে বিক্রিয়া হবে না, প্রথমে আমরা ফেনল লিখব। তাহলে ফেনল লিখলাম, অ্যাসিড অ্যানহাইড্রেট। অ্যাসিড অ্যানহাইড্রেটের স্ট্রাকচারটা কি? CH3 CO CH3 CO, এটা হচ্ছে বেসিক্যালি অ্যাসিড অ্যানহাইড্রেট। অ্যাসিড অ্যানহাইড্রেটের স্ট্রাকচারটা কি? এবার এখান থেকে আমরা বেসিক্যালি কি করব না, যে স্ট্রাকচারটা পাবো এটা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট, এটার সঙ্গে আমরা বিক্রিয়া করে কি পাবো না, বিক্রিয়া করলে পাবো আমরা এই স্ট্রাকচারটা পাবো। অক্সিজেন পেলাম, এই গ্রুপটা থেকে যাবে, CO CH3 প্লাস কি পাবো, CH3 COO, এই এইচটা চলে আসবে, CH3 COOH প্লাস CH3 COOH, এটা পাবো। ঠিক আছে, অ্যাসিড অ্যানহাইড্রেটের সঙ্গে যদি আমরা ফেনলকে রিঅ্যাকশন করাই বা বিক্রিয়া করাই, তাহলে আমরা এই স্ট্রাকচারটা বেসিক্যালি পাবো, ফিনাইল অ্যাসিটেট পাবো, ফিনাইল অ্যাসিটেট পাবো। ঠিক আছে, এটার নাম হচ্ছে ফিনাইল অ্যাসিটেট, যেটা আগের বারে আমরা পেলাম। এবার আমরা চলে আসবো বেঞ্জিনের, জিঙ্কের সাথে বিক্রিয়া করলে কি পাই। যখন আমরা OH কে জিঙ্কের সাথে বিক্রিয়া করি তাহলে আমরা কি পাবো, জিঙ্কের সঙ্গে বিক্রিয়া করলে আমরা বেঞ্জিন পাবো। তাহলে ই হচ্ছে Zn এর সাথে বিক্রিয়া, এর সাথে বিক্রিয়া, Zn এর সাথে বিক্রিয়া। তাহলে আমরা প্রথমে ফেনল লিখলাম, ফেনল, হ্যাঁ এটা হচ্ছে ফেনল, এখানে আমরা দিলাম Zn আর পাতন করলাম, এটা একটা পাতন প্রসেস, এটা পাতন তো হবে, হ্যাঁ এটা পাতন, পাতন প্রসেস করলে কি পাবো আমরা, বেঞ্জিন পাবো, বেঞ্জিন পাবো, তার সঙ্গে আমরা ZNO পাবো, ZNO ফেনল থেকে বেঞ্জিন। কোশ্চেনটা তোমাদেরকে এইরকম ভাবে ঘুরিয়ে দিতে পারে, জেডেন এর সাথে জেডেন এর সাথে বিক্রিয়া করে আমরা এটা পাই, বা জিঙ্কের সাথে বিক্রিয়া করে। কোশ্চেনটা তোমাকে দিতে পারে যে ফেনল থেকে বেঞ্জিন বানাও, ফেনল থেকে বেঞ্জিন, তাহলে কিভাবে বানাবে না, জিঙ্কের প্রেজেন্টে যেখানে আমরা পাতন করব সেই প্রসেস অবলম্বন করে আমরা বেঞ্জিন পাবো। ঠিক আছে, তো এবার আমরা এফ যাব, এফ এ কি রয়েছে না, এফ এ আমরা ব্রোমিনের সাথে বিক্রিয়া করব, ব্রোমিনের সাথে। চলো এইবার আমরা দেখবো ফেনল ব্রোমিনের সাথে বিক্রিয়া করে কি করে। তাহলে আমরা প্রথমে ফেনলের স্ট্রাকচারটা করব, ফেনলের স্ট্রাকচারটা আঁকলাম, ফেনলের স্ট্রাকচারটা আমরা যখন আঁকলাম তাহলে আমরা ফেনল আঁকছি বা লিখছি, OH দিলাম, তার সঙ্গে আমরা কি দিচ্ছি না, আমরা দিচ্ছি 3Br, 3Br দিচ্ছি কার প্রেজেন্টে না, ইন প্রেজেন্ট অফ ওয়াটার H2, H2 এ যখন প্রেজেন্টে আমরা দিচ্ছি তখন আমরা কি পাচ্ছি না, এরকম একটা স্ট্রাকচার আমরা বেসিক্যালি পাবো। সেটা হচ্ছে কি না, এখানে OH পাবো, এখানে তিনটেতে এখানে Br থাকবে, এখানে Br থাকবে, আর এখানে থাকবে Br। এই হচ্ছে তিনটে এই 3 অণু যখন আমরা Br2 দিই, 3 অণু যখন Br2 দিই তখন আমরা বেসিক্যালি এই স্ট্রাকচারটা পাই। নর্মাল যদি ফেনলের সঙ্গে Br2 দিই ইন প্রেজেন্স অফ CS2 এর প্রেজেন্টে দিই, তাহলে আমরা কি পাবো, অর্থ প্যারা পাবো, একটা অর্থতে থাকবে একটা প্যারাতে থাকবে। তাহলে অর্থ প্যারা স্ট্রাকচারটা আমরা দেখে নিই। OH থাকলো, এই হচ্ছে Br, একটা Br, আর একটা হচ্ছে ফেনল থাকলো, প্যারাতে আসলো Br, এই দুটো স্ট্রাকচার পাই। ব্রোমিনের সাথে যখন বিক্রিয়া করি তখন প্রথমে আমরা 3 অণু Br2 নিই এবং সেটা H2 এর প্রেজেন্টে, জলের প্রেজেন্টে আমরা রিঅ্যাকশনটা করে আমরা এই স্ট্রাকচারটা পাই। এবং যখন আমরা নরমালি Br2 নিই সেখানে CS2 এর প্রেজেন্টে আমরা যখন রিঅ্যাকশনটা করাই তখন একটা হচ্ছে, এটা হচ্ছে তোমার অর্থ, এটা হচ্ছে প্যারা,
প্যারা পজিশনে যেহেতু ব্রোমিনটা রয়েছে তাই জন্য প্যারা বলেছি, আর এটা অর্থ পজিশনে রয়েছে তাই অর্থ বলেছি, অর্থ। ঠিক আছে, এবার আমরা কিছু নেম রিয়াকশনে যাব। ফেনলের কিছু যে নেম রিয়াকশনগুলোর সঙ্গে ফেনল যদি রিয়াকশন করে পপুলার, তাহলে আমরা কি প্রোডাক্ট পাবো সেটা আমরা যাবো। তো চলো কিছু নেম রিয়াকশন জেনে নেওয়া যাক। চলো, নেম রিয়াকশনগুলো, কিছু নেম রিয়াকশন আমি করে দিচ্ছি। এছাড়াও কারো যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি নেম রিয়াকশনের গুগল ড্রাইভের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা সেখান থেকে চাইলে নেম রিয়াকশনটা কালেক্ট করে নিতে পারো। তো প্রথমে আমরা আসি নাইট্রোজেন। নাইট্রোজেন কি? ফেনলের সঙ্গে ডাইলুট HNO3 নেব। HNO3 যেটা কিনা বেসিক্যালি ডাইলুট HNO3 নেব। HNO3 যদি ডাইলুট নিই তাহলে আমরা কি পাবো? একটা অর্থতে পাবো, একটা প্যারাতে পাবো। এখানে OH থাকলো, অর্থ পজিশনে NO2 আসবে, NO2 আসবে, NO2 পাবো, প্লাস একটা আসবে প্যারা পজিশনে, OH থাকলো, এখানে NO2 আসলো। এটা হচ্ছে প্যারা পজিশনে। এছাড়াও তোমরা কনসেন্ট্রেটেড H2SO4 দিয়েও করতে পারো। তো আমি সেটার একটা ফুল PDF আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে, তো তোমরা সেখান থেকে চাইলে PDFটা কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, তো নাইট্রেশন হলো। এবার আমরা যেটা আসবো একটা মোস্ট বা পপুলার একটা নেম রিঅ্যাকশন, সেটা হচ্ছে রাইমার্টিম্যান। রাইমার্টিম্যান রিঅ্যাকশন বা রাইমার্টিম্যান বিক্রিয়া। ফেনল নিলাম, ফেনলের সময় কি নিতে হবে না NaOH নিতে হবে, NaOH নিতে হবে। কার প্রেজেন্টে? না CHCl3 হিট দিতে হবে, তার সঙ্গে CHCl3 হিট দিতে হবে। হিট দেওয়ার পর আমরা যখন এটা পাচ্ছি তখন আমরা কি পাবো? এখানে আমরা পাচ্ছি ONA, CHO পাবো, প্লাস এখানে CHO পাবো। এখান থেকে আমরা যখন আসবো তখন আমরা HCl দেবো। HCl দিয়ে আমরা কি পাবো? না HCl দিলেই আমরা ফেনল, আমরা এই স্ট্রাকচারটা পেয়ে যাব। এটা হচ্ছে OH আর এটা হচ্ছে CHO। এই স্ট্রাকচারটা বেসিক্যালি আমরা পাবো। রাইমার্টিম্যান যে রিঅ্যাকশন, সেই রাইমার্টিম্যান রিঅ্যাকশনের এইটাই বেসিক্যালি প্রসেস। আশা করি এই নাইট্রেশন এবং রাইমার্টিম্যান প্রসেস, এই দুটো প্রসেস আমি বোঝাতে পেরেছি। আরো দুটো আছে, একটা হচ্ছে তোমার কোলবে স্মিথ আর আরেকটা রয়েছে ফিডেলক্রাফট। তো দুটো খুবই ইন্টারেস্টিং, আমি দুটো করিয়ে দেবো। করে দিলেই চ্যাপ্টার, আরেক কয়েকটা জিনিস করে দিলে চ্যাপ্টার শেষ। তো চলো শুরু করা যাক সেটা। তো কোলবে স্মিথ কি বলছে? কোলবে স্মিথ বলছে ফেনল নাও, ফেনল নিলাম, তার সঙ্গে NaOH দাও, NaOH দিলে কি হবে? আমরা এটা বারবার করেছি, ONA আসবে, ONA আসলে H2O চলে আসে, তা জলটা লিখলাম না, H2O, এটা বেরিয়ে আসে, H2O এটা বেরিয়ে আসে। এটা হচ্ছে কোলবে স্মিথের যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশন এটা। আরেকটা আছে ফিডেলক্রাফট, ফিডেলক্রাফট রিঅ্যাকশনটা আরো ইন্টারেস্টিং একটা জিনিস। ফেনল নিলাম, তার সঙ্গে CH3Cl নিলাম। এটা বেসিক্যালি একটা অনাদ্র পজিশনে থাকবে, যেখানে আমরা AlCl3 দেবো, অনাদ্র AlCl3 দেবো। AlCl3 দিলে কি পাবো? একটা প্যারা পজিশনে পাবো, আর একটা হচ্ছে অর্থ। এটা এরকম পাবো যে OH পাবো, আর এখানে থাকবো CH3।
CH3 প্লাস আরেকটা যেটা থাকবে সেটা হচ্ছে এরকম একটা স্ট্রাকচার অর্থ পজিশনে আসবে, এটা প্যারা পজিশনে আসলো, ওটা অর্থ পজিশনে আসবে, OH, এটা হবে CH3। ঠিক আছে, তো এই হচ্ছে চারটে নেম রিঅ্যাকশন যেটা ফেনলের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকে ফেনলের চ্যাপ্টার। এছাড়া আরো কয়েকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ফেনলের জারণ ধর্ম। ফেনলের জারণ ধর্ম করতে গেলে ফেনল সেই জারণ ধর্মটা কি সেটা আমি দেখাবো, এটা তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফেনলের জারণ ধর্ম। ফেনলের জারণ ধর্ম, জারণ ধর্ম কার না ফেনলের। ফেনলের জারণ ধর্ম কি না, জারক পদার্থ হিসেবে আমরা জারক পদার্থ এখানে লিখে রাখি, জারক পদার্থ হিসাবে কি নেব, জারক পদার্থ হিসেবে আমরা দুটো জিনিস দিতে পারি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7, তার সাথে কি আসবে H2SO4 সালফিউরিক অ্যাসিড আসবে, অথবা অথবা আমরা এটা নিতে পারি কি না CrO2Cl2, CrO2Cl2 এটা আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে জারণ ধর্ম, ওই জারণ করলে আমরা কি পাবো, ফেনল, ফেনল নিলাম, তার সঙ্গে আমরা কি দিলাম না ইন প্রেজেন্স অফ CrO2Cl2 যখনই দিচ্ছি তখন আমরা কি পাচ্ছি না, তখন আমরা এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাচ্ছি, এইরকম একটা স্ট্রাকচার পাবো, অক্সিজেন আসবে, এখানেও অক্সিজেন আসবে, এই স্ট্রাকচারটা আমরা বেসিক্যালি পাবো। আই এম সো সরি, এই স্ট্রাকচারটা বেসিক্যালি আমরা পাবো, এই স্ট্রাকচারটা পাবো। ঠিক আছে, জারণ ধর্ম করতে গেলে। তো এই ছিল আজকে চ্যাপ্টার। ঠিক আছে, এই চ্যাপ্টারের মোটামুটি প্রিপারেশন এবং রিয়াকশন সবটাই আমরা করিয়ে দিলাম। এছাড়াও আরেকটা প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অনেক সময় দিয়ে দেখে, যে ফেনল অ্যাকচুয়ালি কিন্তু কালারলেস, কিন্তু যখনই সেটা বাতাসের সংস্পর্শে আসে সেটা কিন্তু গোলাপি বর্ণ ধারণ করে। গোলাপি বর্ণ ধারণটা করে কেন করে সেটা আমরা দেখব। ফেনলের গোলাপি ধর্ম ধারণ করার কারণটা কি বাতাসের সংস্পর্শে যখন আসে। তাহলে তোমরা একটু কোশ্চেনটা লিখে নিতে পারো যে ফেনল নর্মালি বর্ণহীন হয়, ফেনল বর্ণহীন, কিন্তু ফেনল যখন বাতাসের সংস্পর্শে আসে তখন সেটা গোলাপি বর্ণ ধারণ করে কেন, সেটাই আমরা দেব না। এটা হচ্ছে ফেনল, ফেনল যখন O2 এর সঙ্গে রিয়াকশন করছে বা জারিত হচ্ছে, O2 দ্বারা যখন জারিত হয়, O2 দ্বারা যখন জারিত হয় তখন আমরা এইরকম একটা স্ট্রাকচার পাই, এই ধরনের একটা স্ট্রাকচার আমরা ডাবল বন্ড দিয়ে পাচ্ছি। এই ধরনের একটা স্ট্রাকচার বেসিক্যালি আমরা পেয়ে যাচ্ছি। এই স্ট্রাকচারটা যখন অক্সিজেন তার সঙ্গে আবার OH আসছে, এইরকম একটা স্ট্রাকচার বেসিক্যালি আমরা পাচ্ছি। এটাকে বলা হয় ফেনোকুইনন। ফেনোকুইনন। তো এখানে এই রিঅ্যাকশনটা দিয়ে আমরা এটা জাস্ট একটু তোমাদেরকে মনে রাখতে হবে, তো প্র্যাকটিস করতে। অর্গানিকের এরকম কোনো সলিউশন, অর্গানিকের একটাই সলিউশন, সেটা হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হবে, ম্যাথের মতো প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো ফেনল বাতাসের সংস্পর্শে যখন এই O2 দ্বারা জারিত হচ্ছে, জারিত হওয়ার পরে কি হচ্ছে না প্যারাবেনজিন একটা প্যারাবেনজাইনো একটা উৎপন্ন হচ্ছে, যা ফেনলের সঙ্গে যুক্ত আছে। এটা হচ্ছে ফেনলের সঙ্গে যুক্ত রয়েছে, এটাকে বলা হচ্ছে তোমার প্যারাবেনজাইনো। এবং এই যুক্ত হওয়ার ফলে যুক্ত হয়ে বেসিক্যালি গোলাপি বর্ণের কোনো একটা যে মলিকিউল বানাচ্ছে, সেই মলিকিউলটা বেসিক্যালি হচ্ছে তোমার ফেনোকুইনন। এই ফেনোকুইননটা উৎপন্ন করছে, তাই বেসিক্যালি ফেনল বাতাসের সংস্পর্শে আসলে গোলাপি বর্ণ ধারণ করে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার। ফেনল যে চ্যাপ্টারে রয়েছে সেই চ্যাপ্টারটা আজকে পুরোপুরি ওয়ান শট দিয়ে শেষ করলাম।
এরপরে কোন চ্যাপ্টার তোমাদের লাগবে সেটা অবশ্যই বলো, কমেন্ট করো, আমি অবশ্যই সেই চ্যাপ্টারটা দেওয়ার চেষ্টা করবো। তোমরা যেটা বলবে সেটাই দেওয়ার চেষ্টা করবো, যাতে করে তোমাদের প্রবলেমগুলো ক্লিয়ার হয়। সুতরাং যেটা তোমাদের ভালো মনে হবে, যেই চ্যাপ্টারটা মনে হবে যে হ্যাঁ এই চ্যাপ্টারটা দরকার, দেন তাহলে সেটা বলো, আমি অবশ্যই সেই চ্যাপ্টারটা দেওয়া শুরু করবো এবং দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করবে। আর এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটার ক্লাস নোট এবং যদি নেম রিয়াকশনের নোটস প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট করো, আর পিডিএফ লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো একটা ভিডিও নিয়ে। তোমরা তখন কমেন্ট করতে থাকো যে কোন চ্যাপ্টারটা দরকার তোমাদের। দেখা হবে খুব শিগগির নতুন একটা চ্যাপ্টার নিয়ে।